এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আতঙ্কের দ্বিতীয় নাম যে শুভেন্দু অধিকারী, সেটা আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। আর সেই জন্যই প্রতিদিন প্রতিনিয়ত এই শুভেন্দু অধিকারীকে গাল না পারলে তৃণমূলের একদম ওই গ্রাসরুট লেভেলের কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতা নেত্রী, তাদের কারুর ভাত ভাত হজম হয় না। আর শুভেন্দু অধিকারীও প্রতিদিন প্রতি মুহূর্তে প্রমাণ করে ছাড়ছেন যে তাকে যত গালাগাল করবে তার জনপ্রিয়তা তত বাড়বে, আর তত তৃণমূলের রাতের ঘুমটা তিনি উড়িয়ে ছাড়বেন। আজকেও তার ব্যতিক্রম হলো না। একটা দুটো নয়, তিনটে ঘটনা তিনি ঘটিয়ে দিলেন, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে শাসক দলের অন্দরে। শেষ অবধি 2026-এ লড়াইয়ের নামার আগে অবধি দলটা টিকিয়ে রাখতে পারবেন তো? সেই প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে এবার তৃণমূল কংগ্রেসের অন্দরেই। কেন এই প্রশ্ন উঠছে? এক এক করে তিনটে খবরই আপনাদের সামনে আসি। প্রথমেই যে খবরটা এসছে, যেটা কার্যত নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে শুভেন্দুর গড়ে ফের একবার সমবায়ের দখল নিল বিজেপি। এখন দেখুন, এই যে সমবায়গুলো রয়েছে, এগুলোতে সাধারণত যেভাবে ভোট টোট হয়, লুটপাট চলে এবং যেভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়, সেখানে ফলাফল মোটামুটি শাসক দলের পক্ষেই থাকে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটা আসনে জয়। এটাই হচ্ছে দস্তুর পশ্চিমবঙ্গের সমবায় ভোটের ক্ষেত্রে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। অন্য কোথাও ছুটকো ছাটকা একটা দুটো হয় বটে, কিন্তু মোটামুটি পূর্ব মেদিনীপুরে বিজেপি হারলে সেইটা নিউজ হয়, জিতলে এখন আর নিউজ হয় না। আর সেরকমই একটা হলো চণ্ডীপুর, যেখানকার বিধায়ক হচ্ছেন অভিনেতা সোহম সোহম চক্রবর্তী। সেই চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের ঝাঁঝরা সমবায় সমিতি, সেখানে সমবায় ভোট ছিল। নখানা আসন ছিল, নখানার নখানায় জিতেছে বিজেপি, তৃণমূল পেয়েছে এত বড় গোল্লা। অর্থাৎ এই যে বারবার বলে না যে শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রামে হারবে, এই কুণাল ঘোষরা সব বড় বড় বাতালে ছাড়ে না, যে মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সে তো জানি, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন না। তার কারণ ওই 30টা সিটও বিজেপি পাবে না, আর শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামে জিতবে না। সেখানে নাকি সব তৃণমূল হয়ে গেছে। তো এই তো হচ্ছে তার নমুনা, তৃণমূল সব হয়ে গেছে অথচ জিতছে বিজেপি। এবং শুভেন্দু অধিকারী সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। অর্থাৎ তিনি যেটা কথা দিয়েছিলেন যে 2024-এর লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনে বিজেপির কাঙ্ক্ষিত ফল বাংলায় হয়নি, এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি। চাম দাম দণ্ড ভেট সমস্ত কিছু তারা লাগিয়ে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানে দুটো লোকসভাতেই বিজেপি জিতেছে। শুধুমাত্র তাই নয়, পূর্ব মেদিনীপুরের যে মোট 16টা বিধানসভা আছে, তার মধ্যে 15টাতেই লিড ছিল বিজেপি। এবং শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন যে এই যে 2026-এর বিধানসভা নির্বাচন আছে, সেখানে 16-0 করবেন তিনি, এবং সেই দিকেই যে এগোচ্ছে, এই ফলাফলগুলো কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এবার ভাববেন না যে এগুলো কেকোয়াক আছে। এখানে বিজেপিকে ভাঙাবার জন্য তৃণমূল কংগ্রেস কি না কি করছে, সেই মমতা ব্যানার্জি হারার পর নন্দীগ্রামে সেই থেকে শুরু হয়েছে। এখান থেকে কলকাতা থেকে সব নেতা ফেতা ধরে নিয়ে গিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা অনেক ভাঙচুর অনেক কিছু করার চেষ্টা করেছে। ভাঙচুর মানে রাজনৈতিকভাবে দল ভাঙানোর খেলার কথা বলছি, কিচ্ছু কাজের কাজ আসেনি। লোকসভা ভোটে সেখানেও অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে, কোনো কিছু কাজে আসেনি। এমনকি সেখানে বিজেপির বিধায়কদের এবার ভাঙিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যারা যারা একটু ওই সুযোগ সুবিধার জন্য আশায় বসে আছে, কিন্তু দেখছি যে বিজেপি করলে সেইগুলো পাবো না, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আলটিমেট রেজাল্ট জিতছে বিজেপি। এই যে প্রতি মুহূর্তে পুলিশের চাপ থাকে, প্রশাসনের চাপ থাকে, পলিটিক্যাল প্রেশার থাকে, তারপরেও কিন্তু সংগঠনটাকে অক্ষুণ্ণ রেখে দিয়েছেন, এবং তার ফলাফল এই রকম গ্রাসরুট লেভেলের নির্বাচন সেখানেও বিজেপি পাচ্ছে। এটা শুভেন্দু মডেলের পক্ষেই সম্ভব, সেটা আরো একবার এস্টাবলিশ হয়ে গেল। অর্থাৎ যা খুশি করে নাও, শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী গড়ে হারানো অনেক দূরের কথা, সামান্যতম আঁচড়ও দেওয়া এই তৃণমূলের পক্ষে সম্ভব নয়, সেটা আবার শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিল। আর তাই এইসব ফলাফল যত সামনে আসছে 2026-এর লক্ষ্যে বিধানসভার জন্য, তৃণমূলের মনোবল কিন্তু তত দুমড়ে মুচড়ে যাচ্ছে, অ্যাটলিস্ট পূর্ব মেদিনীপুর জেলায়। বাকি রাজ্যে কি হবে জানি না, কিন্তু পূর্ব মেদিনীপুরে তৃণমূল যদি সত্যি একটা আসনও জিততে পারে, সেটাই বোধহয় তাদের কাছে রাজ্যে ক্ষমতায় আসার থেকে বেশি আনন্দের মতো হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপ জেতার মতো আনন্দ করার মতো জায়গা হয়ে যাবে। সেই জায়গাটা শুভেন্দু অধিকারী তৈরি করে ফেলছেন। 2 নম্বর যে জায়গাটা হয়েছে, সেটাও মারাত্মক জায়গা। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যে যেখানেই কোথাও কোনো মিটিং মিছিল করতে যান, সেটাকে আটকাতে হবে। বাকি অন্য দল হলে তাদের মোটামুটি তৃণমূল গিয়ে স্টেজ বেঁধে দিয়ে চলে আসে, মানে তৃণমূল না গেলেও সেই রাজনৈতিক দলের ছদ্মবেশেই বেসিক্যালি তৃণমূলের ক্যাডারই চলে যায়। যেরকম কালীঘাট হাজরা মোড়ে ওই অভয়া মঞ্চ না কি ছিল, সেখানে গিয়ে করেছে, আপনারা দেখেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কোথাও যদি একটা স্ট্রিট কর্নারও করেন, সেখানেও শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে। এখনো অব্দি বোধহয়
86 বার না 87 বার আদালতের পারমিশন নিয়ে তিনি সেগুলো করেছেন। মানে তিনিও ছাড়বার বান্দা নন, যত আটকানো হবে তিনি লড়াইটা লড়ে নেবেন, যেখানে যে লড়াই দরকার আইনি পথে সেই সেই জায়গাটাই করে নেবেন। এবং সব থেকে যেটা মুশকিল হচ্ছে, শুভেন্দু অধিকারী যখনই এরকম আটকে দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে গা জুয়ারি একটা রিজন দেখানো হচ্ছে, তিনি হাইকোর্টে যাচ্ছেন, সেই জায়গাটাকে কাটছাট করে দিয়ে বলে দেওয়া হচ্ছে হ্যাঁ শুভেন্দু অধিকারী এখানে সভা করবে, মিটিং করবে। তারপর রাজ্য সরকার আবার চলে যাচ্ছে ডিভিশন বেঞ্চে, আর সেখানে গিয়েও আইনের থাপ্পড় খেতে হচ্ছে, শুভেন্দু অধিকারী সভা করছেন। এইবার এমনিতেই কলকাতা হাইকোর্টে প্রচুর মামলার চাপ আছে, মানে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার উপর এই যে শাসক আছে তাদের তো ছেড়েই দিন, তাদের দৌলতে মামলা আরো হুড়মুড় হুড়মুড় করে বাড়ছে। তাদের অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলোর এগেনস্টে মামলা হচ্ছে, আর তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়ে রাজনৈতিক চাপ তৈরি করার জন্য ফলস মামলা করছে। আমার বিরুদ্ধেই যেমন ধরুন একটা ভিডিওর জন্য 5টা এফআইআর করে রেখে দিয়েছিল, সেই মামলা চলছে 1 বছর ধরে, এখন আর ভয়ে মামলার ডেটও তোলে না, ওই মান্থলি লিস্টে ঘুরে 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 যায়। কেননা 2টো ডিভিশন বেঞ্চ অব্দি গেছিল, সেখানেও আইনের থাপ্পড় খেয়েছে, জানে এই 3টে মামলাতেও কিছু হবে না, আর এই 3টে মামলাতে হেরে গেলে এবার যদি পাল্টা কেস হয় সেজন্য ভয়ে মামলায় তুলতে পারে না। তো যাই হোক, এমনি হাইকোর্টের উপর প্রচুর প্রেশার আছে, কিন্তু তার উপর আবার এইসব তৃণমূলের কাজ শুরু হয়ে যায়। শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে, সেটার জন্য সিঙ্গেল বেঞ্চে হেরে গেছে, আবার ডিভিশন বেঞ্চে যেতে হবে। ওই জন্য সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আজকে বলেছেন যে এক কাজ করুন, এই সব মিটিং মিছিলের অনুমতি চাইলে আর সিঙ্গেল বেঞ্চ পাচ্ছে না, এত প্রেশার রয়েছে, রোজই যদি এই মামলা শুনতে হয় তাহলে আপনারা একবারে ডিভিশন বেঞ্চে চলে যান এবং সেখানে গিয়ে জনস্বার্থ মামলা করে মিটিং মিছিল এর যা পারমিশন নেওয়ার আছে নিয়ে নিন। কেননা তিনিও দেখছেন যে তিনি রায় দিচ্ছেন, রায় দিচ্ছেন মানে এরকম নয় তিনি শুভেন্দু অধিকারীর প্রতি কোনো দুর্বলতা থেকে দিচ্ছেন, আইনের প্রভিশন যেটা রয়েছে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী ঠিক এরা গায়ের জোর দেখাচ্ছে, রায় দিতে হচ্ছে। আর সেটা আবারও প্রমাণ হচ্ছে যখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেখানেও সেই রায়ই বলবৎ থাকছে, কিন্তু তার সময়টা নষ্ট হচ্ছে, আবার সেটার জন্য ডিভিশন বেঞ্চে যাচ্ছে। ওই জন্য বলছে বাবা একবারে তোরা ডিভিশন বেঞ্চে যা, গিয়ে পারলে শুভেন্দু অধিকারীকে আটকে দেখা। মানে কলকাতা হাইকোর্টের মনোভাবটা এই জায়গায় হয়ে গেছে যে শুভেন্দু অধিকারীকে এইভাবে আটকানোর কোনো জায়গা নেই, শুধু শুধু গাজুয়ারি করছে। আর সেই জন্য এবার থেকে আর সিঙ্গেল বেঞ্চে এরকম কোনো মামলা শোনা হবে না, সোজা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। মানে একটা রাজ্য প্রশাসন কতখানি ছ্যাঁচড়া হলে এই রায়টার পরে এখনো তারা মামলায় থাকে, নাকখত দিয়ে পালিয়ে যাওয়া উচিত। আসলে ওই তো গন্ডারের চামড়া এদেরকে দেখে লজ্জা পায়, এত আইনের থাপ্পড় খেয়েছে, গাল ফাল লাল হয়ে গেছে, তারপরও সেই ছ্যাঁচড়ামি করে যায়। কেন এটা না করলে যে কদিন ক্ষমতায় আছে সেইটুকুনিও থাকতে পারবে না, এরা খুব ভালো করে জানে। যাক, এই তো গেল হাইকোর্টের ব্যাপারে। এবার 3 নম্বর যে জায়গাটা হয়েছে সেইটা নিয়ে সব থেকে বেশি হুলস্থুল হচ্ছে। ভোটের আগে সৌজন্য নাকি রাজনৈতিক সমীকরণ, বারাসতের মঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসা চিরঞ্জিতের মুখে। প্রথমেই বললাম যে শুভেন্দু অধিকারীকে গালাগাল দেয়াটা হচ্ছে তৃণমূলের একদম গ্রাসরুট লেভেল থেকে একদম শীর্ষস্তর অব্দি সবসময় শুভেন্দু আতঙ্কে ভুগছে, গালাগাল দিতে হবে। এবং তৃণমূলে পয়েন্ট বাড়াবার জায়গাই হচ্ছে এটা, যে যত শুভেন্দু অধিকারীকে বিলো দ্য বেল্ট আঘাত করতে পারে সে নাকি তত বড় তৃণমূলে নাম্বার পায়। আর তারপর যখন পাল্টা শুভেন্দু অধিকারী দেয় তখন আর কোথায় লুকোবে, কোন খাটের তলায় আর খুঁজে পায় না। তো যাই হোক, এই শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে কন্যা সুরক্ষা যাত্রা করছেন। এই রাজ্যের তৃণমূলের আমলে যেভাবে মহিলারা অসুরক্ষিত হয়ে গেছেন, তাদের কোনো রকম সুরক্ষা নেই, সেটাতে মানুষকে জাগাতে তিনি করছেন। এবং সেরকমই একটা প্রোগ্রাম তিনি করেছিলেন বারাসতে। কোন বারাসত? যেখানে চিরঞ্জিত চক্রবর্তী সেলিব্রিটি, তিনি তৃণমূলের বিধায়ক হয়ে আছেন দীর্ঘদিন ধরে। তো সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী চিরঞ্জিত চক্রবর্তীকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেন। মানে শুভেন্দু যখন কাউকে মিষ্টি মিষ্টি করে ঝাড়েন শুনতেও তো ভালো লাগে, একদম বেশ ভালো করে দিয়ে দিয়েছেন, সত্যিটা তুলে ধরেছেন, বসন্তের কোকিল দেখতে পাওয়া যায় না। এইবার খুব স্বাভাবিক, শুভেন্দু অধিকারী যখন দিয়েছেন এরকম, তাহলে শুভেন্দু অধিকারীকেও পাল্টা রোজ দেবে এবার। কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী বলছে যে শুভেন্দু অধিকারী আমাকে পার্সোনালি খুবই ভালোবাসে, পছন্দ করে, ও আমার সম্বন্ধে এসব বিশ্বাস করে না, হয়তো রাজনীতির জায়গা থেকে এরকম বলেছে, এই ধরনের কথাবার্তা বলেছে। মানে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করা তো অনেক দূরের কথা, উল্টে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে। এবার এইখানেই প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে, এইটা শুনলেই তো দিদিমণি খাপ্পা হয়ে যাবে, একদম তারা করবে। তাহলে চিরঞ্জিত চক্রবর্তী হঠাৎ করে এই জায়গাটা করলেন কেন? অনেকেই বলছেন রাজনৈতিক সৌজন্য। তো রাজনৈতিক সৌজন্য যদি হয় সেটা শুধু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রেও তো সেই রাজনৈতিক সৌজন্য দেখা যাবে। কই সেসব তো দেখা যাচ্ছে না। হঠাৎ করে শুভেন্দুর প্রতি এত নরম কেন? অনেকেই বলছেন এর 2টো কারণ রয়েছে। হ্যাঁ, চিরঞ্জিত চক্রবর্তী এবার নাকি বারাসতে টিকিট পাবেন না, এবং সেই জায়গায় একজন ডাক্তার দম্পতি আছে, যাদের মধ্যে একজন আবার তৃণমূল কংগ্রেসেরই সাংসদ, তার ছেলের এখান থেকে টিকিট পাওয়ার কথা আছে।
চিরঞ্জিত চক্রবর্তী এখানে টিকিট পাচ্ছেন না। আর তৃণমূল যেভাবে যা শুরু করেছে, 2026-এ তৃণমূল যদি ক্ষমতায় ফেরত আসতে না পারে, বিজেপি তো বলছেই বদলও হবে, বদলাও হবে। সেই সব কোথাও কি আতঙ্ক কাজ করছে যে কি দরকার বাবা, বয়স টয়স তো অনেক হয়ে গেছে, এখন শুধু শুধু আর টিকিটও পাবো না, ঝামেলা ঝঞ্ঝাটে গিয়ে কি লাভ রয়েছে? এটাও একটা জিনিস হতে পারে। আবার অনেকে বলছেন যে বারাসতের যা হাওয়া, চিরঞ্জিত নিজেই বলছেন যে সময়ের সঙ্গে জনপ্রিয়তা কিন্তু কমছে, অর্থাৎ কাজকর্ম কিছু করেননি, ভালোই বুঝে গেছেন, এবং তৃণমূলের টিকিটে দাঁড়ালে এখানে হারতে হবে। বারাসতে এবারে যা সিচুয়েশন হয়ে আছে, এটা বিজেপির পক্ষে খুব পজিটিভ সিট হয়ে গেছে বলছেন অনেকে। তো সেই জায়গা থেকে ভোট এলেই তো আবার তৃণমূলের মধ্যে থেকে অনেকের নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যায়, তখন বিজেপিতে মুক্ত হওয়া মনে পড়ে। আবার বিজেপি হেরে গেলে তারা পাল্টি খেয়ে তৃণমূলে চলে যায়, সেখানে গিয়ে আবার সব মিলিজুলি আমেদ দুধে মিশে যায়, আঁটি গড়াগড়ি যায়, এরকম কেস হয়ে যায়। তো সেরকম আবার কোনো ধান্দা ফান্দা রয়েছে নাকি? যে সময় তো খারাপ, তৃণমূলে থেকে তো আর যেতে যাবে না, এতদিন বিধায়ক হয়ে আছি, ক্ষমতার স্বাদ পেয়ে গেছি, তাহলে সেই জায়গা থেকে এবার বিজেপির দিকে ট্রাই করা যাক। আর সেটা করতে গেলে শুভেন্দু অধিকারীর প্রশংসা করাটা সব থেকে বড় স্টেপ হতে পারে। তাহলে এটা সিগন্যাল চলে গেল, এবার আমার সঙ্গে কথাবার্তা বলবে। এই আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে বারাসাত জুড়ে। কোনটা ঠিক কোনটা ভুল সে তো চিরঞ্জিত চক্রবর্তী আর তৃণমূল কংগ্রেসই বলতে পারবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের বাইরে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তী একদম ওপেনলি শুভেন্দু অধিকারীর প্রশংসা করে নিচ্ছেন, এবং সেটাতে দলনেত্রী এবং দলের অঘোষিত দ্বিতীয় নেতা দুজনেরই রোষানলে পড়তে হবে, সেই রিস্ক নিয়েও করছেন। তাহলে কি এবার তৃণমূলের ওই সুইচ গেটটা খুলতে চলেছে, লক গেটটা খুলতে চলেছে? এবার অনেকেই সেই একই পন্থা অবলম্বন করবেন, কেননা 26-এ হাওয়া খুব খারাপ। আর তার উপরে যদি এসআইআর ইমপ্লিমেন্ট হয়ে যায়, এমনি তো এপাং ওপাং জপাং ব্যাঙের আছে কত ঠ্যাং, সবকিছু ড্যাং ড্যাং হয়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে এখন বাবা যা খুশি হয়ে যাক, শুধু শুধু এই লোকটাকে চটিয়ে লাভ নেই। কেননা যেভাবে রুদ্রমূর্তি রোজ ধরছেন, চোখে চোখ রেখে লড়াই দিচ্ছেন, কোনো কিছুর পরোয়া করছেন না, আইন আদালত পুলিশ প্রশাসন সবকিছু পিছনে লাগিয়েও একটা ইঞ্চিও রোখা যাচ্ছে না, বরং ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইটা করে এই এই বিজেপির দ্বারাই যে এই রাজ্যে পরিবর্তন সম্ভব এবং 26-এই যে এদের বিসর্জন সম্ভব, সেই ধারণাটা মানুষের মধ্যে জাগিয়ে দিচ্ছেন। সেই সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা ক্রমশ তৃণমূলের অন্দরে আরো বেশি করে ছড়িয়ে যাচ্ছে, কারণ অলরেডি শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন তৃণমূলের অনেকেই তার যোগাযোগে আছেন, এমনকি প্রশাসনের অনেকেও তার সঙ্গে যোগাযোগে আছেন। সেই সারসত্যটাই কি চিরঞ্জিতের কথা থেকে উঠে এলো? তিনি ওপেনলি বলেছেন এখনো ইলেকশন মোডে ঢোকেনি, ইলেকশন মোডে ঢুকলে এইরকম চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূলের মধ্যে থেকে আরো অনেকে হয়ে যাবে, সেই সম্ভাবনাটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। কি বলবেন শুভেন্দুর এই কীর্তিকলাপ নিয়ে, এইভাবে তৃণমূল কংগ্রেসকে প্রতি ইঞ্চিতে বুঝে নেওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।